সন্তান কত অসহায়, ওরা কতখানি নির্বোধ, বুকের রক্তে ক্ষয় কিনে বাছা মাতৃঋণ শোধ, মাতৃঋণ শোধ, মাতৃঋণ শোধ। তোমরা দেখো না আমার ছেলে তার মায়ের ঋণ শোধ করেছে। তোমরা চুপ করে বসে আছো কেন? মায়ের সাথে ছেলে বলি হয়ে গেছে। বিজয় আর বাজনা বাজাও, বিজয় আর বাজনা। চুপ, একদম চুপ করো তোমরা। দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না আমার ছেলে মেয়ে দুটো কেমন কেমন ঘুমিয়ে পড়েছে। দেখো না, দেখো না ওরা কেমন ঘুমোচ্ছে। তোমরা এমন করে চিৎকার করলে ওদের ঘুম ভেঙে যাবে যে। চুপ করো তোমরা, ঘুমো বাবা, ঘুমো তোমরা, ঘুমো। আমি তোমাদের পাহারা দিচ্ছি। কে কে ওখানে? নন্দলাল, তুমি এমন আয়নার মতন ওখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? হিংস্র সাপদের মতো তোমার চোখ দুটো জ্বলছে কেন? তুমি এক পা করে নেকড়ের মতো এগিয়ে আসছো কেন? বুঝতে পেরেছি তোমার কুমন্ত্রণ। আমি এখান থেকে চলে গেলে তুমি ছোঁ মেরে আমার ছেলে মেয়ে দুটোকে নিয়ে যাবে, তাই না? তা হবে না। তার আগে আমি তোমাকে শেষ করব। ভয় পেয়ে পালিয়েছে। এবার ঘুমো, ঘুমো খোকা, ঘুমো খোকুমনি। আমি তোমাদের ঘুম পাড়িয়ে দিই, ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে দিই। ঘুমো আমার খোকনের সোনা, সোনা মনি ঘুমা, চাঁদের দেশে সকাল হয়ে গেছে। ওই তো পূব আকাশে আমার খোকা বাবুর খুকুমনির সূর্যি মামা কেমন উকি মারছে। না আমি যাই, আমাকে তো রান্না করতে হবে। ওরা এখন উঠে পড়ে বলবে, রান্নামা তুমি আমাদের জন্য কি রান্না করেছো? আমি বলবো, খোকা বাবু, খুকুমনি, আমি তোমাদের জন্য রান্না করেছি ডিম, ঘোড়ার ডিম। হাতি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের তারা দুটো শিং, তারা হাতি মাটিম টিম, হাতি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের তারা দুটো শিং, তারা হাতি মাটিম টিম, হাতি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের তারা দুটো শিং, তারা হাতি মাটিম টিম। নমস্কার মাননীয় দর্শক মন্ডলী,
আমি আজ আপনাদের কাছে এই যাত্রাপালা সম্পর্কে দু চারটি কথা বলতে চাই। না, খুব বেশি সময় আমি নেব না, অল্প সময়ের মধ্যেই কাজটা সেরে ফেলবো। এক্ষুনি যে নারী চরিত্রটি সংলাপ শেষ করে সাজঘরের দিকে চলে গেলেন, তার নাম হলো গিয়ে পরমা। আমি ভোলা, সেই কর্তাবাবুর আমলের মানুষ। আমি তার মোহরি ছিলাম। কর্তাবাবু মারা যাওয়ার সময় খোকাবাবু, মানে আজকের যে ব্যারিস্টার, ওরকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, ভোলা রে, আমি তোর হাতেই আমার খোকাকে তুলে দিয়ে গেলাম, তুই ওকে দেখিস রে ভোলা। সেই থেকেই আমি এ বাড়িতেই রয়ে গেলাম। আজ আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাইছি। আচ্ছা, আপনারাই বলুন তো, মাতৃঋণ অর্থাৎ মায়ের ঋণ কি সত্যিই শোধ করা যায়? অনেক তর্ক বিতর্কর মধ্যে কথা পেয়েছি, একজন তার মূল্যবান কথা দিয়েছেন। বর্ধমান জেলার মূলগ্রাম গ্রামের ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় মহাশয়, তিনি লিখেছেন, আকাশে মাথা মাটিতে পা, সেই নারীই তো হয় সত্যিকারের মা। অথচ দেখুন, সেই মা কত সংসারে ঝিগিরি করছে, লাঞ্ছিতা হচ্ছে, অপমানিতা হচ্ছে, খুন হচ্ছে, আবার কোথাও না কোথাও দেবী দুর্গার রূপে পূজিতাও হচ্ছে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। তাই বলে মাতৃঋণ শোধ করা যায় কিনা, সেই নিয়েই ভৈরববাবু একটি যাত্রাপালা লিখেছেন। তার প্রথম দৃশ্য তখন ঘড়িতে সকাল 9টা। নমো নটনাথায় নমো, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবায় নমো, জয়তু পুরাত নাট্যগুরু শক্তি মুখার্জি নমো। আমাদের বরাবরের স্লোগান, আস্তে গাড়ি চালান, সেফ লাইফ, জীবন বাঁচান, সেভ লাইফ। মনে রাখবেন, বাড়িতে আপনার মা বোন ছেলে মেয়ে অপেক্ষা করছে, কাজে গাড়িতে আস্তে চালান। ডেঙ্গু থেকে সতর্ক থাকুন। আজকের এই 44তম বর্ষে যাদের উৎসাহ উদ্দীপনায় আমরা এগিয়ে চলেছি, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদেরকে আজ আমরা বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের 44 বর্ষে নিউ শিল্প মহলে প্রয়াত গোপাল মুখার্জি, গোকুল রায়, শক্তি দত্ত, ধীরেন দত্ত বড়, ধীরেন দত্ত ছোট, দীপক দে, মহাবীর দত্ত, ভীম ধবল বাবু, ভরত ধবল বাবু, নটনট্টকার আকুল দত্ত, অমলেন্দু ঘোষ, নিমাই দাস, দুর্গাদাস দে, শীতল মুখার্জি, হীরালাল চক্রবর্তী, ধীরেন চক্রবর্তী, চিত্তরঞ্জন রায়, ভক্তরঞ্জন রাহা এবং আমাদের আজীবন সদস্য চৌতালি লৌহ। বাংলা 1396 ও বর্তমান 1431 মেলবন্ধনে নতুন ভাবনায়, নতুন আঙ্গিকে কিছু আঞ্চলিক ভাষা প্রয়োগে মানবাজারের নিউ শিল্পী মহলের 44 চক্রসেন ভট্টাচার্য আমরা দুজনে একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাহার সাথে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে ভরে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া চুরি বাড়াই মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, নেই তাহারে কুলের পরে তুলে। কাকে চাই? আগে অমরনাথ বাবুকে। তিনি তো বাড়িতে নেই। মানে বাড়িতে নেই মানে তিনি কোথায় আছেন? তিনি ওকালতি করতে কোর্টে গেছে। মানে তিনি কার বিরুদ্ধে মামলা করতে গেছেন? তিনি পরমা নামে এক ভদ্র মহিলার নামে মামলা করতে গেছেন। সত্যি আমার, তুমি যদি ল পড়তে এই বিলেতে না গিয়ে অভিনয় করতে না, তাহলে কিন্তু অনেক বড় হতে পারতে, জানো। কিন্তু আমি যে অভিনয় না করে 2 বছরের জন্য ব্যারিস্টারি পড়তে বিলেতে যাচ্ছি পরমা। 2 বছর পরে ফিরছো তো? কেন, তুমি কি চাও আমি আরো দেরি করি? অমর, এই শোনো, কাল যখন তুমি এয়ারপোর্টে যাবে তখন আমার সঙ্গে দেখা করে যাবে, জানো। তারপর তুমি যখন চলে যাবে, প্লেনটা মাটি ছেড়ে আকাশে উঠবে, আমি সেদিকে তাকিয়ে ভাববো, কবে, কতদিন পরে তুমি আবার ফিরে আসবে, কবে আমাদের বিয়ে হবে। আর সেদিন আমি তোমায় বলবো, ভালোবাসা, আমার জীবন তোমার হাতে তুলে দিলাম আজকে রাতে, ভালোবাসার সোহাগ মেখে বাই, ভালোবাসার সোনার তরী সুদূর থেকে এলো ফিরে, পূর্ণ করি আমার আঙ্গিনায়, মনে আমার আছে আশা, এই বুকেতেই বাঁধবো বাসা,
গাইব শুধু আনন্দের গান। আর জীবন গেছে পূর্ণ হয়ে, মনটা গেছে আশায় ছেয়ে, পূর্ণ হলো প্রাণের গীত বিতান। না 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 মহাদেব, না না, তুমি খেলে খেতে পারো, আমি এখন আর চা খাবো না। এই যে এই যে এই যে এই যে আমার কাছে এটা আছে, এতেই হবে। এই, কি বললে? এই সকাল সকাল মদ? ছি 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 ছি, এই লোকে দেখলে বলবে কি? আরে লোকের সারা কি বলছে তার জন্য আমার কোনো লাভ নেই। ওই পরমার সঙ্গে আমার বিয়ের ব্যাপারটা কি বলছো সেটাই। আমি তোমাকে কথা দিয়েছি বিয়ে হবে। এই হবে তো? হবে হবে। নন্দলাল, আমি একটু ওই বাজারে যাচ্ছি, একটু কাজ আছে। আসার সময় তোমার জন্য সেই জিনিসটি নিয়ে আসবো। আসবে কিন্তু। নন্দলাল, হ্যাঁ বলো। ওই সকাল সকাল খালি হাতে বাজার যাব, গোটা 50 টাকা যদি। শালা শ্বশুর হবে, তুমি যখন টাকা চেয়েছো দিতে তো হবে। দাঁড়া, বলি তাড়াতাড়ি আসবে কিন্তু। পেয়ে গেছি, মানে যাবো আর আসবো, যাবো আসবো। নন্দলাল, তুমি ততক্ষণ পরমার সাথে আলাপ পরিচয়টা বুঝতে পারছো তো? শালা খেক শিয়ালের বাচ্চা, বলে আমার সঙ্গে বেইমানি করো না, তুমি বার করে দেবো। পরমা আসুক, পরমা, আমি আজ তাকে নিজের মুখে বলবো। কি বলবে? আবার তুমি কি বলবে? মাতাল জুয়ারি নন্দলাল। পরমা, ও সুন্দরী পরমা, আজ না আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ, ওই বাজারে যাওয়ার আগে তোমার কাকা মহাদেব তো আমাকে বলে গেল, নন্দলাল, ও নন্দলাল, ওই পরমা তোমার ভাবি স্ত্রী, তার সঙ্গে একটু ভালো করে ভালোবাসাটা করে না। বিশ্বাস করি না। আমার কাকা তোমাকে কথা বলেছে, আমি বিশ্বাস করি না। আরে বিশ্বাস 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 নেই। শালাই হারামাই দুনিয়ায় নিজের নিঃশ্বাসকেও বিশ্বাস নেই। বিশ্বাস কবে তার ওই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফুটে গেছে। তুমি হাসছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে হাসতে তোমার লজ্জা করছে না? লজ্জা, লজ্জা আমার ভয় দিন থাকতে নয়। তাছাড়া নিজের বিয়ের দিনে কে হাসে না বলো দেখি? আজ তোমার বিয়ের দিন নয়, আজ তোমার মৃত্যুর দিন। কেন বলে আজ আমার মরতে হবে কেন? বলে আমি মরার জন্য কি তোমার কাকার হাতে গুনে গুনে নোট ধরিয়েছি? হ্যাঁ, কোর্টে যাব, কোর্টে তোমার কাকার নামে আমি মোকদ্দমা করব। আমি নিজের মামলার সাক্ষী নিজে হয়ে বলবো, ধর্মাবতার, ও ধর্মাবতার, ওই মহাদেব মুখার্জি চিটিংবাজ মহাদেব মুখার্জি পরবার সঙ্গে আমার বিয়ে দেবে বলে আমার কাছে নগদ 50,000 টাকা চিটিং করেছে। বলি আমি কি চোদন যে টাকা দিয়ে মাল পাবো না? সেই জন্য এই যে শহর থেকে গায়ে এসে আমার কাকার কাছে আশ্রয় নিয়েছো। সেই জন্য দীর্ঘদিন দুজনে মুখোমুখি বসে আমার সর্বনাশের ষড়যন্ত্র করেছো। হ্যাঁ। কিন্তু না, ষড়যন্ত্র করে তোমরা কিছুই করতে পারবে না। আমি এই শহরের নাম করা ব্যারিস্টার অমরনাথকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে। ও, তাহলে সেই ভালোবাসার মানুষটার সঙ্গে তুমি দেখা করতে যাবে বুঝি? হ্যাঁ, কিন্তু কি করে যাবে পরমা? এই যে আমি নন্দলাল, এই বাইরে থেকে দরজার শিকলটা তুলে দিল। দরজা খুলে দাও বলছি, দরজা খুলে দাও। তাই আমি কি করি? কেমন করে দরজাটা খুলি? কাকা, কাকা দরজা খুলে দাও, কাকা দরজা খুলে দাও। কি হয়েছে? কি হয়েছে মা পরমা? কাকা, কাকা তুমি তোমার বন্ধু নন্দলালকে বলেছো তার সঙ্গে আমার বিয়ে দেবে? ওই হোদলা নন্দলাল তার সাথে তোর, মানে তোর? তুই যে আজকাল কি যে বলিস না মা, আমি কিছুই বুঝতে পারি আচ্ছা না। তুমি কি গো কাকা, আমার বাবার জমি জমা ভিটে পুকুর নিয়েও তোমার স্বাদ মেটেনি? এবারে বাপ মা মরা ভাইজিটাকে ঘুটি করে তুমি শেষ জুয়া খেলতে চাও? এই,
চাই চাই চাই, কারণ জুয়া খেলতে খেলতে আমি সর্বশান্ত হয়ে গেছি। এককালের সেরা জুয়ারি মহাদেব মুখুজ্জে আর শালা পথের ভিখিরি। অথচ অথচ আমার ঘরে 7 রাজার ধন মানিক আছে। যেমন চলন তেমন বলন, তোকে বেচে দিয়ে যদি আমার ভাগ্যটা ফেরে, কেন বেচবো না রে? তাহলে শোনো কাকা, জোর করে নন্দলালের সঙ্গে আমার বিয়ে দিতে চাইলে না, আমি আত্মহত্যা করব। আত্মহত্যা করলে যে আমি তোমার কাকার কাছ থেকে গুনে গুনে 50,000 টাকা আদায় করে নেব। তা কেন? আমি গরিব মানুষ, আমি তো কথা দিয়েছি। আরে রাখো তোমার কথা, বলি কথা আর মাল কি এক জিনিস হলো নাকি? বলে তুমি কথা দিয়ে কি মাল তৈরি করে সেই মালের সঙ্গে আমার বিয়ে দেবে নাকি? পরমা সাবধান, অমর বাবু আসছে। এই অমানুষটার হাত থেকে তুমি বাঁচাও আমার কাকা ওই জানোয়ারটার সঙ্গে আমার বিয়ে দিতে চায়। আমি যাতে তোমার কাছে যেতে না পারি সেজন্য এতক্ষণ আমাকে গৃহবন্দী করে রেখেছিল। বাচ্চা মেয়ে আমার। আরে বাবাজি, আমি আর ওই নন্দলাল তোমার এই ভাবি স্ত্রীর সঙ্গে একটু অভিনয় করছিলাম। বিশ্বাস করো, আমার কাকার একটা কথা তুমি বিশ্বাস করো না। আমার বিশ্বাস করো বাবাজি, তুইও বিশ্বাস কর পরমা। এই নন্দলাল, আর যদি তুই ওই ইয়ারকি মেরে ওই বিয়ের কথা বলেছিস না, তাহলে আমি ওই এই চটি খুলে তোকে মেরে দেবো কিন্তু। কাকা পাগলি মেয়ে, পরমাটা একেবারে বোকা। কোনো কিন্তু নয়, তোমার কাকা তোমার সঙ্গে ইয়ার কি করছিলেন? তোমার কাকার বন্ধু তোমাকে পরীক্ষা করছিলেন। মহাদেব বাবু, আপনি নিশ্চয়ই পড়া আমাকে শুনেছেন যে আমি 2 বছরের জন্য ব্যারিস্টারি পড়তে লন্ডনে যাচ্ছি। 2 বছর ফিরে আমি পরমাকে বিয়ে করব, কেমন? সে তো খুব আনন্দের কথা বাবাজি। আর একটা কথা ছিল, একটা কথা। বলুন, কি কথা? মানে বলছিলাম কি, মানে ওই আরে বলুন না, বলুন। বলছিলাম মানে পারবেনি ওই মহাদেব আপনাকে কথা কোনো দিনই বলতে পারবেনি। আমি বলছি শুনুন। বলুন। মানে ওই মন্ত্র পড়ে আপনাদের বিয়েটা না হলেও আসলে বিয়েটা তো আপনাদের হয়ে গেছে, তাই না? তাই মানে আপনার মতো ব্যারিস্টারের বউয়ের থাকা খাওয়া পড়ার জন্য যদি ওই 1050 ওটা 70 বলো। ওই 70,000 টাকা যদি ওকে দিয়ে আরে দিতেন। ঠিক আছে, আমারই বোঝা উচিত ছিল উনি গরিব মানুষ কোথায় পাবেন। ঠিক আছে দাঁড়ান। পরমা, এই 1 লাখ টাকার চেকটা তুমি রেখে দাও, তোমার সময় মতো প্রয়োজন মতো খরচ করবে, কেমন? আরে আমাদের সেই পরমা 2 বছর পর পরমানন্দের শ্বশুর বাড়ি চলে যাবে। আমার দাদা বৌদি যদি এ দৃশ্য দেখে যেতে পারতো। কেন না মহাদেব, চুপ করো। সাবধানে থাকবে, একদম চিন্তা করবে না। মাত্র 2 বছর, দেখতে দেখতেই কেটে যাবে। তুমি কিন্তু লন্ডনে পৌঁছে আমাকে চিঠি দেবে, কেমন? শুধু চিঠি নয় পরমা, চিঠির মাধ্যমে জানিয়ে দেব আমি আমার ভালোবাসার কথা। আর সেই চিঠির শেষটা তুমি মন দিয়ে পড়ো। ইতি তোমার অমরনাথ। এই 1 লাখ টাকার চেকটা এখন আমার। ফাঁকা মাঠে গোল দিয়ে ফাইনালে উঠে গেছি। নন্দলা, আমি তোমাকে কথা দিয়েছি বিয়ে হবে। এই দেখো সিঁদুরের কৌটো, এর থেকে 1 মুঠো সিঁদুর নিয়ে দাও, হারাম জাতির সিঁথিটা রাঙিয়ে দাও। না, কিছুতেই না। অভিনয় করে অমরকে ভোলালো, আমার সিঁথিতে তোমরা সিঁদুর পরিয়ে দিতে পারবে না। তার আগে আমি আত্মহত্যা করবো। আমার কাছে আসবে না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাকে। এই তো আজ থেকে তোমায় বেঁধে গেলাম।
প্রিয়তমা পরমা, আজ প্রায় 6 মাস হলো আমি লন্ডনে এসেছি। লন্ডনে এসে আমি তোমাকে পরপর 7খানা চিঠি দিয়েছি, কিন্তু তুমি একটা চিঠিরও উত্তর দিলে না। আমার মনে হচ্ছে এই মুহূর্তে গ্রামে ফিরে গিয়ে তোমাকে জিজ্ঞাসা করি, পরমা এই কি তোমার ভালোবাসা? পরমা তুমি কি আমাকে ভুলে গেছো? আমাকে একটা চিঠি দেওয়ার প্রয়োজন মনে করলে না? পরমা ভালোবাসা একতরফা হয় না। এই আমার শেষ চিঠি। ইতি। তোমার বুকে আমার বুক ফেটে যাচ্ছে বাবাজি। তোমার সব চিঠি আমার এই ব্যাগে পড়া আছে, কোনো চিঠি পরমাকে দেওয়া হয়নি। দেব কি করে? সে তো এখন নন্দলালের বউ হয়ে গেছে। নন্দলাল নিশ্চয়ই তাকে এখন কোনো গোপন ডেরায় পাঠিয়ে দিয়েছে, কারণ সেখানে প্রচুর প্রচুর টাকা। পরমার রূপ যৌবন ভাঙিয়ে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে বাকি জীবন খুব আনন্দে কেটে যাবে। এই যাকে 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 এসব কথা থাক, এসব কথা তুমি ওই লন্ডন থেকে ফিরলে হবে। ইতি মহাদেব মুখার্জি। সারা কলকাতা শহরটা খুঁজে আমি আমার মালতীকে খুঁজে পেলাম না। দাদা, প্রায় 1 বছর হয়ে গেল মালতী হারিয়ে গেছে। তবু আমি চেষ্টা করব, দাদা দেখবো মালতী কেমন করে লুকিয়ে থাকে। আমি দেখবো মালতী 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 হারিয়ে গেছে, মালতী হারিয়ে গেছে, হারিয়ে গেল সুখে আশা। এই কি বিধি খেলা, হায় গো এই কি বিধি খেলা। ছন ফিরে দেখবি না ভবের হাটে করুণ মেলা। হারিয়ে গেল আমি বরং এদিকটা দেখি। দেখছি শেষ হয়েছে সুখের আশা, পুরাইছি আর ভালোবাসা। আসবে না ওদের কাছে, আসবে না ওদের কাছে, ভাসাবে না হারিয়ে গেল তুমি আমি আগে আগে কি বলছেন ঠাকুর মশাই? বলছি তুমি একটা ছেলে না মেয়ে ছেলে? কাছে এসো, একটু দেখি তোমার মুখখানা। উস, শালা।
করো না, ছিলে মানে হচ্ছে তুলো, একেবারে নরম তুলোর মতো, তাই না? আমি আমি আর কি বলবো ঠাকুর মশাই? বলা বলি কি আছে, বলি বলা বলি কি আছে? তুমি আমার বউকে দেখেছো কি? কি করে দেখবো বলুন? আমার বউ হচ্ছে এই রোগা পাতলা একেবারে সরু, যেই তাকে আদর করে জড়িয়ে ধরতে চাই তা ছেড়ে কি উপায় আছে? তা মশাই, এই আপনার গিন্নি কিরকম? খেজুর গাছ, কলা গাছ? আমার বউ নেই, আমার বউ হারিয়ে গেছে। আপদ গেছে মশাই, আপদ গেছে। থাকলে আপনি হাড়ে হাড়ে টের পেতেন। তা বলি মশাই, এ পাড়ায় কবদিন? আজই প্রথম। বলেন কি মশাই? তাহলে আজই তো আপনার হাতে খড়ি। চলুন চলুন, আমি আপনার হাতে খড়ি। আমি ধর্মদাস, আরে ধর্মের দাস, অধর্ম করবো না। আমি চলে যাবো। ও শালা, চলে যাচ্ছে বলে? ইয়ার কি পেয়েছো? শালা লুকিয়ে লুকিয়ে বেশ্যাবাড়িতে এসছো ফুর্তি করতে, আর যেই আমি দেখে ফেলেছি আপনি পালানো হচ্ছে। বিশ্বাস করুন ঠাকুর মশাই, আমি ফুর্তি করতে আসিনি। হাসালের মশাই, হাসালের। যাচ্ছি গো, যাচ্ছি। ওরে তো ডাকাডাকি করছে কেন? দেখেছো আমার এই দুলু রানী কেমন ডাকাডাকি শুরু করেছে? চল কোনো ভয় নেই, ওই বড় রাস্তা পার হয়ে গেলে তুমি হয়ে যাবে একেবারে সতী লক্ষ্মী বেটা ছিল। তুলু, তুমি ব্যবস্থা করো, আমি নতুন বাবুকে নিয়ে যাচ্ছি। আরে চলো না, চলো, কোনো অসুবিধা হবে না। তুলুর ঘরে গিয়ে তুলুকেই মাঝে রেখে আমরা দুজনে খাইবো। আইলো অলি কুসুম কলি মোদের বাগানে, তুলবো ফুল গাঁথবো মালা আমরা দুজনে। আইলো অলি কুসুম কলি মোদের বাগানে, তুলবো ফুল গাঁথবো মালা তোমরা আমার শীতে সিঁদুর মুছে দিয়েছো কেন? আরে ছোকরি, স্মৃতি সিঁদুর মুছে দিয়েছি তো কি হয়েছে? হ্যাঁ, আরে এখানে থাকলে দেখবি কত নাগর এসে তোর ওই স্মৃতিতে সিঁদুর পরে। तो बाबू मियाँ आसिए तुम्हारा যৌবন का ठमक देखे তোমাকে सोने का शाखा पराए दिवे, चांदी का लोहा पराए दिवे। আরে ছোকরি, না না করবি না, এখানে মন টিকিয়ে থাক, দেখবি কত ভালো ভালো খদ্দের এসে তোকে একবারে সোনায় সোনায় গাটা একবারে মুড়ে দিয়েছে। মালদার পার্টি আসিয়ে তোমাকে একদম রানী বানাই দিবে। না, তার আগে আমি এখান থেকে পালিয়ে যাব। আমি আমার স্বামীর কাছে ফিরে যাব। अरे राजेंद्र, लड़की तो बहुत दिमाग আছে। ये तुलसी मासी का ठेक से वो लड़की ससुराल चल जाए। কেন যাব না? তোমরা আমার স্বামীর মিথ্যা অ্যাক্সিডেন্টের খবর বলে আমাকে এখানে নিয়ে এসছো, আমার স্মৃতি সিঁদুর মুছে দিয়েছো, হাতে শাখা ভেঙে দিয়েছো। স্মৃতি সিঁদুর মুছে দিয়েছে তো কি হয়েছে? আজ থেকে তুই হয়ে গেলি এই তুলসী মসজিদ থেকে রাতের রজনীগন্ধা।
মাথার উপর তাঁত উঠেতে ওই মাগো আমার তোলক বলা কাগলা দিদি কই। তুমি আমি আমি বোকা গো বোকা, লোকে আমাকে পাবলিক বলে ডাকে। জানো আমার মা নেই, বাবা নেই, ঘর নেই, বালি নেই, আমার কেউ নেই। তাই তো আমি ওই তুলসী মাতির কাছে আশ্রয় পেয়েছি। জানো জানো আমার আমার খুব অস্পষ্ট মনে পড়েছে এই গায়ের ছবি। গায়ের মাঝখানে একটা ধুন্দি মণ্ডপ, তার দুপাশে বকুল গাছ, ডান দিকে দুটো ভাঙা শিব মন্দির, আর ঢাল পাশে মস্ত বলো একটা পুকুর। আর এই পুকুরের দুধারে ঠোকা ঠোকা করলে ফুলের গাছ। বোকাদা পুকুর পাড়ে ঠোপে ঠালে ঠোকায় ঠোকায় তোরাক দোলে, ফুলের গন্ধে ঘুমাতে না, তাই তো দেখে লই মাগো আমার তলক বলা কাগলা দিদি কই। বোকা মাগো সেই হালিয়ে যাওয়া গায়ের আমার হালিয়ে যাওয়া কাদলা দিদিকে ওই বাত বাগানের মাথা থেকে চাঁদের কাছ থেকে কেন টেনে নিয়ে এলে মা? কেন ছিনিয়ে নিয়ে এলে ওই তাঁদের তিমালা থেকে? কেন ওর কপাল থেকে মুতে দিলে তিদুর? কেন ওর হাত থেকে কুলে দিলে তামি তংতালের মঙ্গল চিহ্ন? বলো বলো মা, উত্তর দাও, উত্তর দাও। উত্তর নেই। এই দক্ষিণে দিয়ে দিচ্ছে, দূর হয়ে যা। কেন যাবো? কোথায় যাবো? তুমি ছাড়া তো আমার এই পৃথিবীতে আর কেউ নেই মা। কেউ নেই? কি করে থাকবে গো দিদি? আসলে আসলে কি জানো, এখন তো আমার জন্মই হয়নি। বোকা তুই আবার পাগলামি করছিস। পাগলামি নয় তুলসীমা। তুমি অন্তত বিশ্বাস করো কাদলা দিদি, জানো একটা ভালো বাবার ওলুথে জন্মাবো, একটা ভালো মায়ের গর্ভে জন্মাবো, তেমন একটা মাও পাচ্ছি না আর বাবাও খুঁজে পাচ্ছি না। অথচ জানো এই জন্মাতে পাচ্ছি না বলে একটা নিদর্শন যন্ত্রণা আমাকে কুলে কুলে খাচ্ছে। কবে যে বোকারা পানির বুদ্ধিমান হয়ে জন্মাবে কে জানে, কে জানে। মা এই মা মাসি বলে বাঁকা বাকালির বাচ্চাগুলো আমার বসা থেকে নষ্ট করে দিতে চাইছে। কেন আমাকে মা বলছে? আমি কি তোর মা? আমি তোমাকে গল্প ধরেছে, মা বলে আমার মনটাকে দুর্বল করে দিচ্ছে। মালিক আসছে 6 মাস পর। তুই যদি নিজে বাঁচতে চাস, নিজের ভালো চাস, তাহলে আমার মতো করে গানটা ধর, আমার মতো করে দাঁড়া, আমার মতো করে কাপড়টা কর, আমার মতন করে রসিয়ে রসিয়ে গানটা ধরে বল। আসুন আসুন বাবু মশাই এই নিধু বলে, আসুন আসুন বাবু মশাই এই নিধু বলে, আসুন আসুন বাবু মশাই এই নিধু বলে। ভ্রমা ভ্রমে ভ্রমা ভ্রমে যে আছে মধু মধু মানে, এ ভ্রমা ভ্রমে ভ্রমা ভ্রমে যে আছে মধু মধু মানে। আসুন আসুন বাবু মশাই এই নিধু বলে, আসুন আসুন বাবু মশাই এই নিধু বলে, আসুন আসুন
তোমাকে তো এখান থেকে নিয়ে যাব বলে আমি আসিনি পরমা সুন্দরী। আমার কথা মতো আমার লোকেরাই তোকে এখানে লুট করে নিয়ে এসেছে। এরপর যাতে সারা জীবনটা এখানে খেয়ে পরে ভালো করে থাকতে পারিস তার ব্যবস্থা আমি করে দেবো। কেন কেন বলো তো? তুমি তো আমাকে বিয়ে করেছো, আমাকে নিয়ে 4 মাস সংসার করেছো, তাহলে আমার এখানে নিয়ে এলে কেন? ওরে আমার কেরে, একটু আমরা ভাতে দে রে। হারামজাদি শরমা, তাহলে শোন, এটাই হলো আমার আসল সংসার, আমার আসল ঠেক। কি তোর বিশ্বাস হলো না? না ওই 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 তুলসী মাসিকে জিজ্ঞেস কর, ওই ওই বোকারাম পাবলিককে জিজ্ঞেস কর। এই বোকা বল না রে। কিন্তু লন্দ বাবু, তুমি তো ওকে বিয়ে করেছো, তাহলে কেন তুমি ওকে নরকে টেনে নিয়ে এলে? চুপ সালা বোকারাম পাবলিক। তাহলে আমার বিয়ে করা বউ আমি যেখানে সেখানে যাব ফুর্তি করবো, তাহলে তোর বাপের কে? মাসি গো মাসি, তুলসী মাসি, বলি এই যে মালটা আছে না পেছনে পরমা, এই মালটাকে না ভালো করে নেড়ে চেড়ে কোড়া পাকে সন্দেশ করে মার্কেটে চলে। একে দেখলেই খদ্দেরের লাইন লেগে যাবে, লাইন লাগলে ভিড়, আর ভিড় লাগলেই পয়সা, আর পয়সা মানে গরম, আর গরম হলে সালা চরম। ও মাসি, সন্দেশটা করে ফেলো, তোমার ভাগটা তোমাকে দেব। ভগবান, এ তুমি কি করলে? আমি যে মা হতে চলেছি। আমার গর্ভে আছে তোমাদের মালিকের ছেলে, আর 7 মাস পরে আমি মা হব। আমি মা হতে চাই, আমি চাই আমার সন্তান বড় হোক, আমি চাই তারা বড় হয়ে মায়ের অপমানের প্রতিশোধ নিক, সে তার মায়ের মাতৃঋণ শোধ করুক। এবার তোমার বোধহয় বুদ্ধিমান হয়ে জন্মাবার সময় হয়েছে। বুদ্ধিমান তো আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আজ থেকে লক্ষ্য করবো আমরা আগামী দিনের মাকে। রুদ্ধ তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ারে ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুতমান স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দা জড়িমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষাণ উঠেছে বাজিয়া, বাজে রে গরজি বাজে রে, রন্দ মেঘের রন্দে রন্দে, দীপ্ত গগন মাঝে রে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদল লাজে রে। ভৈরব তুমি কি বেশে এসেছ, ললাটে ফুসেছে লাগিনি, রুদ্র বিনয় এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। পরমা দেখো দেখো, আমি বিলেত থেকে ব্যারিস্টারি পাস করে ফিরে এসেছি, বাড়ি না গিয়ে সোজা তোমার কাছে চলে এসেছি। কি হলো, কে কোনো সাদা দিচ্ছে না কেন? তবে কি আমার কথা শুনতে পাইনি? না হয় আমার সঙ্গে লুকোচুরি খেলছে। ঠিক আছে, এবার ধরতে পারলে দেখাবো মজা। কে ওখানে? আমি অমরনাথ। অমরনাথ, তুমি বাবা এই এত তাড়াতাড়ি বিলেত থেকে ফিরে এলে? সব খবর ভালো তো বাবা? আর বলবেন না, দেশের জন্য মন খারাপ করছিল তাই চলে এলাম। বাবা বেশ করেছো। দেশের টান যে ওই ভালোবাসার টান, সেটা আমি বুঝি। আচ্ছা, আপনি আমার চিঠি পাননি? তোমার সব চিঠি পেয়েছি, সেগুলো তো আমি পরমাকে দিয়ে দিয়েছি। কিন্তু আমি তো একটা চিঠির উত্তর পাইনি। আরে উত্তর পাবে কি করে? তুমি পরমা করলে কি হবে? পরমা তোমার কথা মনেই রাখেনি। এখনো তো কিছুই বলা হয়নি, সবটা শুনলে
তোমার মাথা ঠিক থাকবে না। আপনি সব কথা খুলে বলুন মহাদেব বাবু, তারপরেই আমি পরমের সঙ্গে দেখা করবো। বলুন বলুন। তাহলে শোনো বাবাজি, হ্যাঁ বলুন। তুমি যেদিন ওই প্লেনের টিকিট কাটলে সেই দিন রাতেই পরমা আমার কাছে এসে বললে, কি বললে? কাকা অমরনাথ তো বিলেতে চলে গেল, ফিরবে 2 বছর পর। তখন তখন আমার কথা কি তার মনে থাকবে? তাছাড়া 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 দেখা গেল হয়তো মেম বিয়ে করে ফিরেছে। তখন তখন আমার কি হবে কাকা? তাই 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 আমি বাধ্য হয়ে ওই হতলা নন্দলালকেই বললাম, নন্দলাল তুমি আমার ভাইজিকে বিয়ে করে আমাকে কন্যা দায় থেকে মুক্ত করো। পরমাতে রাজি হলো? আরে পরমা তো রাজি হয়েই ছিল, কিন্তু বাদ সাধলো ওই নন্দলাল। সে বললে আমি এ কাজ করতে পারবো না, আমাকে বলবেন না। অমরনাথ বাবুর সাথে তো মানে পরমা দেবীর মনে মনে বিয়ে হয়েই গেছে, তাই আমি এ কাজ করতে পারবো না। তারপর আর পরমা এসে আমাকে বললে, কাকা তুমি যদি বিয়ে না দাও আমি আত্মহত্যা করব। আমি তখন ওই নন্দলালকে বললাম, নন্দলাল তুই এই মেয়েটাকে মৃত্যুর হাত থেকে রক্ষা কর। তারপর মানে ওই 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 নন্দলালের সাথে পরমার বিয়েটা হয়ে গেল। তুমি শান্ত হও বাবাজি, তুমি শান্ত হও। তুমি শিক্ষিত ভালো ছেলে, কত মেয়ে তোমার জন্য মালা নিয়ে অপেক্ষা করছে। যাও বাড়ি ফিরে তাদের মধ্যে একজনাকে বিয়ে করো, আরে পরমার কথা মন থেকে ভুলে যাও। আপনি ঠিক বলেছেন মহাদেব বাবু, কিন্তু তার আগে আমি একটিবারের জন্য পরমার সঙ্গে দেখা করতে চাই। কি হবে দেখা করে? একটা নষ্ট মেয়ে কোথাকারে। ছাড়া বাবাজি, হ্যাঁ তোমাকে বলতে আমার একটু সংকোচ হচ্ছে। বলুন বলুন। পরমা মা হয়েছে। হ্যাঁ, আমি খবর পেয়েছি পরমার যমজ ছেলে মেয়ে হয়েছে। সবই তো শুনলে বাবাজি। একটা কথা ছিল, বলুন। মানে বলতে সংকোচ হচ্ছে। 100 টাকা হবে বাবাজি। না না ফেরত, মানে আমি ফেরত দিয়ে দেবো, মানে ওই মাসের প্রথমেই আমি ফেরত দিয়ে দেবো বাবাজি। এই নিন ধরুন বাবাজি। আমি ওই আগেরগুলোর সাথে সবকটাই আপনাকে আমি দিয়ে দেবো বাবাজি। তোমাকে আমি সব শোধ করে দেবো বাবাজি। মহাদেব বাবু, তুমি ভগবান তোমার মহাদেব ভালো বাবু, করুন। আমি পরমাকে শুধু একটা কথা বলে সারা জীবনের মতো তার জীবন থেকে চলে যাব। সারা জীবনের মতো এক ঢিলে দুটো পাখি মরে গেল। দিকে কিছু টাকা পেলাম, অন্যদিকে মনে মনে আপদটা বিদায়ী হয়ে গেল। কিন্তু না না না, আর অমরনাথ বাবু আসলে আমি তাকে চিনতে পারবো না। এইবার যদি অমরনাথ বাবু আসে আমি বলবো, কে আপনি? আপনাকে তো আগে কখনো দেখিনি। আর আপনি যাদের এখানে খুঁজছে এটা তাদের বাড়ি না, এখানে কেউ থাকে না, এখানে কেউ থাকে না। আমি তোমার কাছে সেই কথাটাই জানতে চাইছি। কোনো লাভ হবে না অসীমা,
আজকালকার দিনে কলকাতা শহরে এরকম বাড়ি এই ভাড়া পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কি করে পাওয়া যাবে? কলেজ থেকে বাড়ি ফিরেই ছেলে পড়াতে বসলে, রাত 9টা না বাজতে বাজতে বন্ধুদের সঙ্গে বসালে তাসের আড্ডা। বলি তোমার কি সংসারের দিকে মন আছে? তুমি কি সংসারের নিজের মনের কথা একটু ভাবো? আরে তুমি তো ভাবো, তাই না? হ্যাঁ ভাবি, 100 বার ভাবি, 1000 বার ভাবি। আর ভাবি বলেই তো এই মাত্র যারা পুজো চাঁদা আদায় করতে আসলো তাদেরকে সোজা বলে দিলাম যে তুমি বাড়ি নেই। আর তুমি কিনা ঘর থেকে বেরিয়ে এসে তাদের হাতে 100 টাকা গুঁজে দিলে। আছে অথচ নেই, সে কি করে হয়? আরে হয়, এই যুগে সেটাই হয়। কেন শোনোনি, যাদের আছে তাদের নেই করে গল্প শোনাতে হয়। আরে নেই অথচ আছে, হ্যাঁ। আছে অথচ নেই। অসীমা, ব্যাপারটা তো একেবারে মিথ্যে। সারাটা জীবন শিখিয়ে একটা মিথ্যে কথা বলাতে পারলাম না। গেল তো সত্যের খেসারত 100 টাকা। মিথ্যে কথা বলা মানুষের একটা রোগ। তারা জানে না মিথ্যে বললে মানুষের শরীরে রক্ত খারাপ হয়ে যায়। এই অসীমা আমার স্ত্রী, কাজের চেয়ে বেকাজে খরচ করে বেশি। আমি যখনই তাকে বলি তখন সে উল্টো পাল্টা বলে শুরু করে দেয়। আর আমি যখন 2 বছর আগে ওকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু আমি ওকে কিছুতেই বোঝাতে পারিনি। ও শুধু টাকা চেনে, টাকা। ও শিক্ষা চেনে না। কল্যাণবাবু বাড়ি আছেন? কল্যাণবাবু? কে ভাই আপনি? আমি অমরনাথ চ্যাটার্জি, আমার বাড়ি বাগবাজারে। নমস্কার। আসুন। ভাই অমর বাবু, এত রাত্রে আপনি আমার বাড়িতে? একটা বিশেষ প্রয়োজনে আমি কলকাতার বাইরের গ্রাম থেকে আপনার বাড়িতে ছুটে এসেছি। আরে আমিও তো এইমাত্র তাস খেলে বাড়িতে ফিরলাম। আরে জানেন মশাই, সারাদিন কলেজে ছাত্র ছাত্রী নিয়ে ব্যস্ত থাকি, তাই মাঝে মধ্যে ওই বন্ধুদের সাথে তাস পিটতে যাই। বাহ, আপনি তো খুব সুন্দর হাসতে পারেন, কিন্তু জানেন এখন তো হাসির ক্যান্সার। বাবু, আপনি জানেন না, আমিও আগে খুব সুন্দর হাসতে পারতাম কল্যাণবাবু। এখন আর হাসতে পারি না কল্যাণবাবু, এখন আর হাসতে পারি না। আচ্ছা অমর বাবু, হ্যাঁ। আপনি তো বললেন বিপদে পড়ে এসেছেন। নিশ্চয় কোন আপনার কাছের মানুষ আপনাকে বিপদে ফেলেছেন। মানুষ কেন যে মানুষের শত্রু হয় তা আমি আজও বুঝতে পারলাম না। আচ্ছা এবার বলুন, হ্যাঁ। আপনি আমার কাছে কি জানতে এসেছেন? আমি বলছিলাম যে পরমা নামে কোনো মেয়ে আপনার বাড়িতে আসেন? মানে আমার স্ত্রীর মামাতো বোন? কই না তো, সে এখানে আসেনি। না, তবে আমার মামা শ্বশুর অর্থাৎ মহাদেব বাবু কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছিল। মহাদেব বাবু একা এসেছিলেন, আর পরমা আসেনি? কই আসেনি তো। আরে এলে নিশ্চয় আমার সঙ্গে দেখা করতো। আরে দাঁড়ান, আমার স্ত্রীকে ডেকে আমি জিজ্ঞাসা। হ্যাঁ, ডাকুন। অসীমা, আরে তাড়াতাড়ি একবার এদিকে এসো তো। যাই, একটা কাজ যদি তোমার জন্য মন দিয়ে করতে পারি। আপনি? আরে ইনি হচ্ছেন, আরে চাপ বাবা, আপনি যে পরমারকে, আমি তো সেটাই জানা হয়নি। আমি পরমার দাদার বন্ধু। ও তাই বলো, তুমি হচ্ছ তাহলে সেই পরেশের বন্ধু। হ্যাঁ। আচ্ছা, আহারে, আপনার নামই তো অমর বাবু না? হ্যাঁ, অমর বাবু। আহারে, পরেশটা যদি বেঁচে থাকতো, হতভাগীর বড়মার এই দশাটা হতো না গো। কেন, পরমার কি হয়েছে? উমা, আপনি জানেন না? না, আমি 1.5 বছরের জন্য ইন্ডিয়ার বাইরে ছিলাম, তারপর গ্রামের বাড়িতে গিয়ে দেখি পাখি উড়ে গেছে। তাহলে শুনুন অমর বাবু, আপনার ভাবি স্ত্রী পরমার সঙ্গে যদি আপনি দেখা করতে চান, তাহলে চলে যান কলকাতার বিখ্যাত গণিকালয়ে। পরমা গণিকা, মধুকরের মতো যার ভালোবাসা আমি বুক টিপে রেখেছিলাম আমার বুকের মধ্যে, যার বধূ হওয়ার স্বপ্ন ছিল একটা সুন্দর সংসারে, সে আজ কলকাতার মধুকরদের মঞ্চ খেলার জন্য কলকাতার মৌচাক হয়ে নিশুতি রাতে কলকাতার মৌচাক হয়ে বসে আছে। কলকাতার মৌচাক হয়ে। অমর বাবু শুনুন। শোনে না, চলে গেল। ভালোবাসা
কোনো কারণ মানে না, কোনো বারণ শোনে না। ভালোবাসা হলো নদীর জোয়ারের মতো, আপন খেয়ালে আসে আবার আপন খেয়ালে চলে যায়। মাথাটা আবার ভালো করে আঁচড়ে দিয়ে দুটো বেনি করে একটু ফুল গুজে দিয়ে যা না রে। তুলসী মা, ও তুলসী মা, আবার তুমি ওই পাকা তুলে কলপ দিয়ে খদ্দের বলাবে নাকি? না বলালে কেমন করে চলবে বল দেখি? বলে আমি যদি সপ্তাহে হাল না ধরি কেমন করে মানুষ করবে পরমা জমজ ছেলে মেয়েগুলোকে? হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। তুমি পলমা দিদির ইজ্জত বাঁচাবার জন্য নিজের শরীর বিক্রি করে দিয়েছো। আর আমরা ওই পলমা দিদির বাচ্চা দুটোর জন্য কত না কি করছি। দূর বোকা, একটা কাজ কর, যা পরমাকে একটু ডেকে দে তো দেখি। আরে না না, তোমাকে আজ আর লাইনে দাঁড়াতে হবে না। তাহলে যাই, আমি বাবা একটু ভালো করে সাজগোজ করে কাজলটা পরে আসি। আরে বললাম তো না, তোমাকে আজ আর কাজলও পড়তে হবে। ওই দেখ, তা বললে হয় না বোকা, একটু পরে তো মদ খেয়ে মাথা লয় খদ্দের এসে ভিড় করবে। বোকা তুই একটা কাজ কর, তুই বরং নিজের কাজ কর, আমি বরং খোপাই একটু ফুলটা দুজে। ও তুলসী মা, চলে গেল, আমার কোনো কথা আজও শুনলো না। পলমা দিদিকে ভালো রাখার জন্য আমরা কত কি না করে চলেছি, তার ওই বাচ্চা ছেলেগুলোর জন্য আমরা কত কষ্টই না করছি। শেষ পর্যন্ত কি হবে ভগবানই জানে, কে জানে। আমি 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 বলছি তো, আমি বোকা বোকা বোকা। ঠাকুর মশাই, আবার তোমরা তো এই ধর্মদাস ঠাকুর ধর্মের দাস, ধর্ম থাকে মনে। আর এই বেটার ছেলে সারার কতদিন ধরে বলছে বাবা, ও বাবা চলো না বাবা, একটু ওই পরমা সুন্দরীর পেশাব খেয়ে আসি। পাবে না, পাবে না, পলমা দিদি থলিল খারাপ। যেদিনে আসি সেদিনেই শরীর খারাপ। আচ্ছা বোকা, বলি তোমার এই পরমা দিদির শরীরটা কি সারা ফুল দিয়েছে? আমার তাকে এক রাত্রের জন্য চাই। বললাম তো, পাবে না। হ্যাঁ, বললাম তো, পাবে না, পাবে না, পাবে না। তাহলে কাকে পাবো? আমাকে কি তোমার মনে ধরার মতো? তো শালা এখন ওই কম বয়সী ছেলেদের সাথে বেশি বয়সের মেয়েদের বিয়ে চালু হয়ে গেছে। আরে বাবা, মেয়ে মানুষ মানে হচ্ছে একেবারে মৌচা। তবে এই বয়সটা খুব বেশি আর কি। তোমার নাম কি সুন্দরী? ফুলকুমারী, ফুলকুমারী। বাবা বাবা বাবা, মরি। বলি 20 কি 22, এখনো 20 হয়ে ফুটিনি।
পরমা সুন্দরীর পেশা দেখা তোর হলো না, আরেকদিন আসবো বুঝলে গো, আরেকদিন আসবো ঘাটে জলানিতে। যেও না যেও না, অনিল তুই অন্য ঘাটে চল না, অনিল শালা চোরের বাচ্চা বলো, শালা চোরের বাচ্চা। এইভাবে বিষ খেয়ে খেয়ে আর কতদিন তুমি আমাকে পবিত্র রাখতে পারবে? যতদিন বাঁচবো ততদিন। তবু কি তোমরা ওই নন্দলাল আর মহাদেব মুকুটদের হাত থেকে এই বার্তা দুটোকে রক্ষা করতে পারবে? পারবো। আমি আবার খোকা বাবু আর খোকামণির জন্য সব পারবো, সব পারবো, সব পারবো। খোকা বাবু খোকামণিকে একটু দে, ওদেরকে বুকে নিয়ে আমি আমার সারা জীবনের দুঃখটা একটু ভুলে যাই। ওরে একটু হাস না রে, একটু হাস না তোরা আমার মুখের দিকে তাকিয়ে। এই দেখ কি সুন্দর খিলখিল 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 করে আসছে। ওই দেখো বলে তোরা কি শালা এই নন্দলালের ঠেকটাকে মায়ের আশ্রম বানিয়ে ফেলেছিস? কোথায় পালাবে? তোদের ওই দুজনের কোল থেকে আজ দুটো ছেলে মেয়েকে কেড়ে নিয়ে তুলে আচার মেরে মেরে ফেলবো। মারবে না তোমরা, আমি কথা দিচ্ছি। আমি নাচবো, গাইবো, বাবু বিয়াদের মন ভোলাবো। তার আগে আমার এই ফুলের ফসল দুটোকে আমি গলার দিকে মেরে ফেলবো। আমি আমার ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করে বলি। তাহলে ওই কথাই রইল নাকি মাসি? হ্যাঁ চলো চলো মহাদেব চলো দিব্যি। হ্যাঁ পরমা দিদি, তুলছি মা, তোমরা তোমরা কি সবাই বোবা হয়ে গেছো? মায়ের মুখে সন্তান হত্যার প্রতিজ্ঞা শুনে এরা সবাই আজ পাথর হয়ে গেছে। বোকালাম পাবলিক, তুমি কি কিছু বলবে না? হ্যাঁ, লজ্জা, এ তো আমাদের লজ্জা, মানবিকতার লজ্জা, এ হচ্ছে আমাদের নগ্ন সমাজের লজ্জা। লজ্জা রে, তোর উল্লাটা না সুমেলু থেকে কুমেলু পর্যন্ত লম্বা, তবু তুই ঢাকতে পারিস না তোর লজ্জা। কি করে পারবি? তুই তো পেতেছিস তোর লজ্জা বসতে নতুন করে থাকতে, যেখানে শয়ন করে এই সমাজ নামক পেশা। কি পাবলিক ভাই সব, আপনারা তো এতক্ষণে কানে বতে বতে আমাদের এই যাত্রা পালা দেখছেন, সব শুনতে, তবু কি আপনারা আমার মতন বোকা থেকে বসে থাকবেন, নাকি বুদ্ধিমান হয়ে এই তোমার দল বিরুদ্ধে প্রতিবাদে আপনারা গলতে উঠবেন? বলুন গলতে উঠবেন, বলুন গলতে উঠবেন, বলুন গলতে। এই বোকা, কাকে কি বলছিস? পাবলিক কিচ্ছু করতে পারবে না। পাবলিক বোবা সেজে বসে থাকুক, তুই আমার সঙ্গে চল। তাই কোথায় যাবো দিদি? যেখানে এই মহাদেব মুখুজ্জে আর নন্দলালের নজর মুখ ছাড়বে না, সেখানে, যেখানে কোনো অশুভ শক্তি আমার ছেলে মেয়ের ক্ষতি করতে পারবে না, সেখানে চল। তাই চলো দিদি, তাই চলো।
যদি জিজ্ঞাসা করে পরমা কোথায় গেছে তুমি বলো। পরমা তার ছেলে মেয়ে দুটোকে গঙ্গার জলে ফেলে দিতে দুর্গা দুর্গা ভগবান, আমি আমার বুকের পাঁচু করে বুক দিয়ে রক্ষা করতে পারলাম না। ঠাকুর তুমি ওদের রক্ষা করো, ওরা যেখানেই থাকো ওদের তুমি রক্ষা করো, ওদের তুমি স্বপ্নরা সব ছুটি নিয়ে চলে গেছে মানুষের জীবন থেকে, যেমন আমার জীবন থেকে চলে গেছে পরমা। অথচ আমি তার কথা ভাবছি আর মনে মনে কষ্ট পাচ্ছি আর দিনরাত শুধু মদ খাচ্ছি। ফুলদার হাজার প্রশ্নের উত্তর আমি দিতে পারি না, আমার পানের বন্ধু বিশুর সঙ্গে আমি কথা বলতে পারি না। Life is working for shadow. Stop! No, তুই এসেছিস? হ্যাঁ বন্ধু, তুই বন্ধু বলিস না মূর্খ। তোকে বন্ধু বলে ভাবতো আমার ঘৃণা করে। ঘৃণা কর, তোরা সবাই আমাকে ঘৃণা কর, আর আমার জীবন থেকে তোরা সবাই চলে যা। আর কত নিচে নামবে তুমি খোকা বাবু? মদ খেয়ে মাতাল হয়ে এত বড় বংশের মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিও কি তোমার আশা মেটেনি খোকা বাবু? তুমি বিশ্বাস করো বলা, তুমি বিশ্বাস করো। কেন কেন মিছে মিছে তোমার জীবনটা এইভাবে শেষ করে দিচ্ছ খোকা বাবু? আমি 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 তো ভোলাদা, বলো ভোলাদা। হ্যাঁ জানিস সব কিছু তুই জানিস। শোন আমর, তোর সব কিছু জেনেও তুই আমাদের কাছে গোপন করছিস। শোন আমর, কারণ ছাড়া যেমন কোনো কাজ হয় না, তেমনি ব্যথা না থাকলে বুদ্ধিজীবীরা কখনো মদ খায় না। বন্ধুকে পরে বোঝাবে, তার আগে আমার প্রশ্নের উত্তর দাও খোকা বাবু। সেই বিলেত থেকে ফিরে এসে কেন তুমি এমন হয়ে গেলে? ভোলাদা, কেন তুই সময়ে ঘুমোস না, সময়ে খাস না, দিন রাত মদের বোতল নিয়ে বসে কার কাছে তুই একা কথা বলিস? দাও বন্ধুর প্রশ্নের উত্তর দাও, আমার প্রশ্নের জবাব দাও খোকা বাবু। তাহলে শুনো, আমার জীবন আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছিল। আমি ভেবেছিলাম সেই চাঁদের আলো সারা গায়ে মেঘে পৃথিবীটাকে অবাক করে দেব, কিন্তু আমি যখন দেখলাম সেই চাঁদের মুখে রক্ত, সেই ক্ষতবিক্ষত চাঁদ অমাবস্যার নিচে পালন করছে ভালোবাসার উলঙ্গ জল সাগরে। তার মানে যে কি হয় আমি তা জানি না ভোলাদা, তার মানে তোমরা নিজেরাই করে নাও, এর বেশি আমি আর কিছুই বলতে পারবো না। শোন আমর, তুই আইনের ছাত্র হয়ে সাহিত্যের স্বপ্ন দেখছিস, তাই তুই কোনো প্রতিদ্বন্দ্বী খুঁজে পাচ্ছিস না। তোর সেই সাহিত্যের স্বপ্নে চাঁদে এক মস্ত বড় রক্ত, তুই সেই একটা প্রতিদ্বন্দ্বী কোনো খুঁজে পাচ্ছিস না। সেই প্রতিদ্বন্দ্বী যদি তুই খুঁজে পাস তাহলে বুঝবি যে হ্যাঁ ঠিক বলেছিস। কিন্তু তোকে আমি একটা কথা বলে যাচ্ছি, তুই এসছিস একটা, কি বলবো তোরে, বলার আবার কোনো ভাষা নেই। তুই একটা থার্ড ক্লাস। খোকা বাবু, তোমার মনে পড়ে খোকা বাবু, তোমার বাবা মানে আমার কর্তা মশাই মৃত্যুর আগে তোমার হাতটা আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, বলা নেই তোর হাতে আমি আমার খোকাকে তুলে দিয়ে গেলাম, তুই ওকে দেখিস রে ভোলা, তুই ওকে দেখিস। দেখছই তো ভোলাদা,
তুমি তো আমাকে দেখছো। কিন্তু আমি কি দেখছি খোকা বাবু? এই তোমার রূপ, এই তোমার চরিত্র। বলো না, আমি দেখতে বলো পারবো না। না। খোকা বাবু, খোকা বাবু, এই ছোট্ট একটা বট গাছকে আমি নিজের হাতে লালন পালন করে বড় করেলাম, আর আজ সেই বড় বট গাছটা একটু একটু করে শুকিয়ে যাবে। না না খোকা বাবু, না, এ আমি সহ্য করতে পারবো না, এ আমি কেঁদো না ভোলাদা, তুমি কেঁদো না। আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাব। তার আগে আমি একটি বারের জন্য শুনতে চাই। অমর, কে কে আমার নাম ধরে ডাকলো? আমি এক হতভাগিনী মেয়ের মা, আমাকে তুমি চিনতে পারবে না। আবার আবার সেই কণ্ঠস্বর আমাকে তুমি বলছে, আমার নাম ধরে ডাকছে। কণ্ঠস্বরের সঙ্গে পরমার কণ্ঠস্বরের অদ্ভুত মিল। না না, আমি সারা রাত মদ খেয়ে উল্টো পাল্টা ভেবে ভেবে পরমার কথা চিন্তা করে করে ভুল ভাবছি। কি হলো? কি এত ভাবছো? আবার আবার সেই কণ্ঠস্বর। আচ্ছা, আপনি কি পরমার কেউ হন? বড় মা, হ্যাঁ হ্যাঁ, পরমা, যাকে আমি কলকাতার অনেক নিষিদ্ধ পল্লীতে খুঁজেছি, কিন্তু কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। বড় মাকে দেখলে চিনতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো, কেন চিনতে পারবো না? তাকে যদি দেখতে পাই আমি তাকে বলবো, পরমা, এই পথে নামার আগে তুমি তুমি আত্মহত্যা করলে না কেন? আত্মহত্যা করলে না কেন? আর ঠিক তখনই যদি পরমা তোমাকে বলে, পারিনি, আমি আত্মহত্যা করতে পারিনি অমর, আমি তোমার সঙ্গে দেখা করে শেষ কথা বলার জন্য আজও বেঁচে আছি অমর। আমি তোমার সেই পরমা, তুমি যেদিন বিলে চলে গেলে সেদিন আমার কাকার চক্রান্তে ওই গণিকালয়ের মালিক ঘোড়া লম্পট নন্দলাল জোর করে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। তারপর কাকাকে টাকা দিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যায়, 4 মাস সংসার করে আমার গর্ভের সন্তান আসে। যথাসময় আমি যমজ সন্তানের মা হই, গণিকালয়ের এক মাসি তার সর্বস্ব দিয়ে আগলে রাখে আমার চরিত্র। তুমি বিশ্বাস করো অমর, আমি গণিকালয়ে থাকলেও গণিকা নই, গণিকা কাঁদবে না পরমা, তুমি কাঁদবে না। আজ এই ভোর রাতে তুমি তোমার চোখের জল ফেলে আমাকে দুর্বল করে দিও না। অমর, তোমার সব কথা বলা শেষ না হলো, আমার সব কথা শোনা শেষ হয়ে গেছে। আজ থেকে তুমি জীবনটাকে নতুন করে শুরু করো। হ্যাঁ, তাই করো অমর। আমার এই মেয়েটাকে তোমার কাছে আশ্রয় দিয়ে তুমি নতুন করে জীবনটা শুরু করো। আমার ছেলেটাকে বিস্তুত দিদির কাছে রেখে আমার এই অভিশপ্ত জীবনটাকে আমি শেষ করে দেব। না, না, হয় না পরমা, হয় না, কিছুতেই হতে পারে না। আমাকে তুমি বাঁচাতেও পারবে না অমর। আমি বাঁচতে চাইলেও নন্দলাল আমাকে বাঁচতে দেবে না। তার আগে তুমি আমাকে কথা দাও, আমার এই মেয়েটাকে তুমি মানুষ করবে। হ্যাঁ হ্যাঁ পরমা, আমি তোমার মেয়েকে মানুষ করব। দাও, ওই মেয়েটাকে তুমি আমার হাতে দাও। তুমি তুমি সে কথা কত ভুলে গেলে? সেই ঝড় বাদলের সন্ধ্যায় তুমি আমি কি স্বপ্ন দেখেছিলাম, তোমার কি মনে নেই? মনে আছে অমর, মনে আছে, আমার মনে আছে। আমি বলেছিলাম আমাদের যদি প্রথম মেয়ে হয় আমি তার নাম রাখবো রমা। আর তারপর তুমি বলেছিলে আমাদের যদি ছেলে হয় আমি বলেছিলাম তার নাম রাখবো অমরেশ। রমা আর অমরেশের মধ্যে বেঁচে থাকবে তুমি আর আমি। এই তো ছিল আমাদের স্বপ্ন। কিন্তু আমি এখন কি করব? তুমি 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 ওই বাচ্চাটাকে আমার কোলে দিয়ে যাও। বহুদিন ধরে তুমি আঁকবো, তোমাকে আমি আঁকতে রাখবো। কি বলছো তুমি? আমি এখানে কি পরিচয় থাকবো? স্বামী স্ত্রীর পরিচয়। তুমি পাগল হয়ে গেছো, তাই নন্দলালের স্ত্রীকে নিজের স্ত্রী বলে সমাজে প্রতিষ্ঠা করতে চাইছো? আমার সিঁথিতে যে নন্দলালের দেওয়া সিঁদুর, কি হয়েছে পরমা? আমাকে সমাজ নন্দলালের স্ত্রী বলে জানে। আমি নন্দলালের ছেলে মেয়ের মা হয়েছি। তা হয় না আমার সানকাল পাত্র আছে, বিচার বিবেচনা আছে।
আজ তুমি আমার সঙ্গে তর্ক করো না। তর্ক নয় পরমা, তর্ক নয়, এ আমার যুক্তিসঙ্গত কথা। যুক্তির চেয়ে মুক্তি বড় কথা আমার। ভয় থেকে মুক্তি, সংশয় থেকে মুক্তি, অন্ধকার তো আলোর মুক্তি মানে না। যদি কখনো আমাকে বাঁচাতে চাও তাহলে একবার নন্দলালের থেকে যেও, আমি তোমাকে সব খুলে বলবো। শুধু আজকের দিনটা তুমি আমাকে দুর্বল করে দিও না পরমা। ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার পৃষ্ঠ দিদির কাছে যাও, এই মেয়েকে তুমি আমার কাছে দিয়ে যাও। আজ থেকে এই মেয়ে আমার মেয়ে, আমি ওর নাম রাখলাম রমা। আমার প্রেম, তোমার ভালোবাসা, আমার বেদনা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ আজ থেকে রইল শুধু তোমার কাছে জমা জমা জমা। পরমা নয়, রমা। আমার ভালোবাসার প্রথম ফসল এই রমা। চারিদিকে শোনা যায় ফসল নিরুর নিঝিনি শুনি, তাই তো আমি মনের আনন্দে হাসি। কি হয়েছে, কি হয়েছে কি খোকা বাবু? এই ভোর রাত্রে আপন মনে হাসছো কেন? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ বলদা, হ্যাঁ আমি পাগল হয়ে গেছিলাম, কিন্তু উত্তর আকাশের এই রমা এসে আমার জীবনটাকে পাল্টে দিয়েছে বলদা। আমার তোমার মেয়ে? হ্যাঁ বলদা, হ্যাঁ আমার মেয়ে। আমি তো কিছুই বুঝে পাচ্ছি না। তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো? না বলদা, রসিকতা নয়। আমি বিদেশ যাবার আগে আমি একজনকে বিয়ে করেছিলাম, রমা সেই স্ত্রীর মেয়ে। খোকা বাবু, তাহলে বৌমা মৃত্যুর আগে আমাকে ছেলে দিয়ে গেছে। আজ থেকে এই দায়িত্ব তোমার। না হলো দিয়ে দাও, আজ থেকে সব দায়িত্ব তোমার। আজ থেকে তোমার দায়িত্ব আমার। খোকা বাবু, তুমি মদ খাবে? না ভোলাদা, আর আমি মদ খাবো না। মদ খেলেছে আমি আমার কর্তব্য ভুলে যাব। আমাকে তাই অনেক পথ এগিয়ে যেতে হবে। Miles to go before I sleep. Miles to go before I sleep. Miles to go before I sleep. চলে গেল, আর কি যে ছাইপাস চলে গেল কিছুই তো বুঝতে পারলাম না। এর আগে বুঝে আবার কি দরকারটা। এখন আমার এই খোকা বাবুর মেয়েকে কিভাবে মানুষ করব সেটাই ভাবি। এখনই তার দুধের প্রয়োজন। যাই, খুকুমনিকে আমি ঘরে শুয়ে দিয়ে দুধ আনতে বেরোবো। এই তো খুকুমনি খিলখিল করে আসছে। খুকুমনি, তুমি ঘুমোবে, তাই না? চলো তোমাকে আমি ঘরে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে তারপর দুধ আনতে বেরোবো। ঘুমোলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে?